আধুনিক যুদ্ধবিদ্যার ইতিহাসে সম্ভবত খুব কম ঘটনাই রয়েছে যা একটি দেশের সামরিক কৌশলগত পরিকল্পনাকে এতটা নগ্ন করে তুলেছে। আজকের এই গভীর অনুসন্ধানে আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা কেবল কয়েকটি ভবন ভাঙার পরিসংখ্যানের ঊর্ধ্বে। এটি একটি রাষ্ট্রীয় অহংকার, গোয়েন্দা নেটওয়ার্ক এবং যুদ্ধের অর্থনীতি, এই তিনের ওপর একযোগে আঘাত হানার এক নিখুঁত কেস স্টাডি। গত কয়েক মাস ধরে তেল আবিব কূটনৈতিক মহলে একটি বারবার প্রচারিত কথা শোনা যাচ্ছিল, ইসরায়েল একই সাথে 7টি ফ্রন্টে যুদ্ধ চালানোর সামরিক সক্ষমতা রাখে, কিন্তু যুদ্ধ চলে মাঠে, সীমান্তে, আর সবচেয়ে বেশি চলে লজিস্টিক বা সরবরাহ চেইনের উপর। সম্প্রতি ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওসিন্টের ফাঁস হওয়া কিছু স্যাটেলাইট ইমেজ পুরো বিশ্বের সামরিক বিশ্লেষকদের ঘুম কেড়ে নিয়েছে। ইসরায়েলের অর্থনৈতিক রক্তনালী হিসেবে পরিচিত আশদুদ বন্দরের গভীরে লুকিয়ে থাকা একটি অত্যাধুনিক ভূগর্ভস্থ জ্বালানি স্টোরেজ বা ফুয়েল ডিপো বা আইডিএফের দক্ষিণ ও উত্তরাঞ্চলীয় ফ্রন্টের প্রাণকেন্দ্র তাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। প্রধান প্রশ্নটি হলো, এটি কিভাবে সম্ভব হলো? লেবানন সীমান্তে প্রায় 30 কিলোমিটার গভীরে একটি কড়া পাহারায় অসম বাফার জোন, যেখানে 24 ঘন্টা 4000 আইডিএফ কমান্ডো টহল দিচ্ছিল। এরপরে লেবানিজ প্রতিরোধ বাহিনী কিভাবে এই নিখুঁত পিনপয়েন্ট আঘাতটি হানতে পেরেছিল? সামরিক বিশ্লেষকরা একে বলছেন অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধবিদ্যার এক চরম প্রয়োগ। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাহিয়া ডক্ট্রিন নামে একটি কৌশল অনুসরণ করে আসছে, যার মূল কথা হলো শত্রুর অবকাঠামো ও সরবরাহ লাইন ধ্বংস করে দেওয়া, অর্থাৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আগেই শত্রুকে পঙ্গু করে দেওয়া। অদ্ভুতভাবে লেবানিজ প্রতিরোধ যোদ্ধারা ঠিক একই কৌশলে ইসরায়েলের ওপর প্রয়োগ করেছে, তবে একটি ভিন্ন পদ্ধতিতে। এখানে প্রযুক্তিগত একটি বাস্তবতা কাজ করছে। ইসরায়েলের আয়রন ডোম বা লৌহ গম্বুজ ব্যবস্থাটি মূলত উচ্চতা থেকে আসা ব্যালিস্টিক মিসাইল বা রকেট ঠেকানোর জন্য ডিজাইন করা। এটি রাডার তরঙ্গ আকাশের দিকে ছোঁয়, কিন্তু পৃথিবীর বক্রতার কারণে ভূমি থেকে অত্যন্ত নিচু উচ্চতা দিয়ে উড়ে আসা কোনো প্রিসিশন গাইডেড মুভমেন্ট বা ক্রুজ মিসাইলের ধরনের অস্ত্রের ক্ষেত্রে রাডারের একটি ব্লাইন্ড স্পট বা অন্ধস্থান তৈরি করে। লেবানিজ যোদ্ধারা ঠিক এই প্রযুক্তিগত ত্রুটিকে কাজে লাগিয়েছে। তারা সম্ভবত অত্যাধুনিক ড্রোন বা লো অল্টিটিউড ক্রুজ প্রজেক্টাইলের একটি কম্বিনেশন ব্যবহার করেছে, যা আকাশের দিক না তাকিয়ে সমুদ্রের পৃষ্ঠের কাছাকাছি উড়ে গিয়ে আশদোদের ওই নির্দিষ্ট বাংকারে আঘাত হানে। আয়রন ডোমের সফটওয়্যার যখন হুমকিটি শনাক্ত করতে পারছে, ততক্ষণে মিসাইলটি ইতিমধ্যে তার টার্গেট ধ্বংস করে সফলভাবে ফিরেও এসেছে তা বলাই যায়। এবার চলুন দ্বিতীয় প্রশ্নে, এই হামলার প্রকৃত প্রভাব কি? আশদুদ বন্দরের এই ভূগর্ভস্থ ডিপোটা কোনো সাধারণ তেলের ট্যাঙ্ক ছিল না, এটি ছিল আইডিএফের রক্ত যুদ্ধের সঞ্চালনের প্রধান হার্ট। আধুনিক যুদ্ধবিদ্যায় জ্বালানি ব্যবস্থাকে লজিস্টিক্সের মেরুদণ্ড বলা হয়। একটি আধুনিক ম্যারকাভা ট্যাঙ্কের ইঞ্জিন চালু রাখতে প্রচুর জ্বালানি লাগে। আকাশে টহল দেওয়া পঞ্চম প্রজন্মের F-35 স্টেলথ ফাইটার জেটগুলো মাত্র কয়েক ঘন্টার জন্য আকাশে রাখতে হলেও হাজার হাজার গ্যালন জ্বালানি প্রয়োজন। এখন একটি সামরিক বাহিনীর এই প্রধান জ্বালানি ভাণ্ডার ধ্বংস হয়ে যায়, তখন সামনের লাইনে থাকা সৈন্যরা পিছিয়ে তাকায়। এই ঘটনার পর ইসরায়েলের সামরিক মহাপরিচালকদের সামনে একটি কঠিন বাস্তবতা দাঁড়িয়েছে। ফ্রন্ট লাইনে যুদ্ধরত ইউনিটগুলোতে জ্বালানি সরবরাহের ভয়াবহ টান পড়েছে। গাজা এবং লেবানন সীমান্তে চলমান বৃহৎ গ্রাউন্ড অপারেশনগুলোকে হঠাৎ করে সীমিত করতে বাধ্য হতে হয়েছে, কারণ যুদ্ধের ময়দানে জ্বালানি শেষ হয়ে গেলে ট্যাঙ্ক আর যুদ্ধবিমান কোনো কাজের নয়, সেগুলো তখন শত্রুর জন্য মাত্র একটি নিষ্ক্রিয় লক্ষ্যবস্তু হয়ে ওঠে। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এত বড় একটি সামরিক ব্যর্থতার পেছনে কারা দায়ী? এটি কি কেবল মোসাদ বা শিন বেইতের গোয়েন্দা ব্যর্থতা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো ভূরাজনৈতিক সমীকরণ? একটি গোয়েন্দা সংস্থার কাজ হলো শত্রুর প্রস্তুতি ও অস্ত্রের ধরন সম্পর্কে আগে থেকে তথ্য সংগ্রহ করা, কিন্তু লেবানিজ প্রতিরোধ বাহিনী এখন আগের মতো কাজ করছে না। তারা বিকেন্দ্রীভূত নেটওয়ার্কের কাজ করে। কোনো কেন্দ্রীয় কমান্ড সেন্টার ছাড়াই তারা হাইব্রিড যুদ্ধাস্ত্র ব্যবহারে পারদর্শী হয়ে উঠেছে। মোসাদ হয়তো জানতো যে হামলা আসতে পারে, কিন্তু তারা হয়তো ধরে নিয়েছিল যে তাদের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ঠেকাতে পারবে। এটি ছিল প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতার এক চরম শক্তি, কিন্তু এর পেছনে আরও একটি বড় কারণ কাজ করেছে, যা ইসরায়েল সরকার এখনও প্রকাশ্যে স্বীকার করতে চাচ্ছে না। সেটি হলো যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ঐতিহাসিক ফাটল। আয়রন ডোম বা পেট্রিয়ট ব্যাটারির মতো প্রতিকূল ব্যবস্থা অমূল্য। এগুলো শত্রুর মিসাইল ধ্বংস করে নিজেদের আরেকটি ছোট মিসাইল নিক্ষেপ করে, যাকে ইন্টারসেপ্টর বলা হয়। এই ইন্টারসেপ্টর মিসাইলগুলোর উৎপাদন খুবই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। ইসরায়েল এই মিসাইলগুলোর একটি বড় অংশ যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যে কূটনৈতিক দূরত্ব বাড়ার পাশাপাশি আমেরিকা তাদের নিজস্ব কৌশলগত কারণে ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহের গতি ধীর করে দিয়েছে। ফলে ইসরায়েলের হাতে ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ কমে এসেছে। যখন আকাশ থেকে ইরানের ব্যালিস্টিক মিসাইল আসে, তখন ইসরায়েল বাধ্য হয়ে তাদের সীমিত ইন্টারসেপ্টর খরচ করে সেগুলো ঠেকায়।
কিন্তু যখন লেবানিজ প্রতিরোধ বাহিনী একই সাথে বিভিন্ন ফ্রন্ট থেকে স্বল্প উচ্চতার ড্রোন এবং রকেট বন্যা বইয়ে দেয়, তখন ইন্টারসেপ্টরের অভাবে আয়রন ডোম ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। মার্কিন সামরিক সহায়তায় এই শূন্যস্থানটি লেবানিজ যোদ্ধারা অত্যন্ত সুকৌশলে কাজে লাগিয়েছে। এই চরম বিপর্যয়ের পর ইসরায়েল সরকার যা করেছে তা হলো তাদের পুরনো অভ্যাসের পুনরাবৃত্তি, কঠোর সামরিক সেন্সরশিপ প্রয়োগ করা। দেশটির গণমাধ্যমকে এই খবর প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নেতানিয়াহু প্রশাসনের যুক্তি সহজ, এই ধরনের খবর প্রকাশ হলে দেশের ভেতরের জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং যুদ্ধের মনোবল ভেঙে পড়বে। কিন্তু এখন আর আগের মতো নয়। আমরা এখন ওপেন সোর্স ইন্টেলিজেন্স যুগে বাস করছি। বাণিজ্যিক স্যাটেলাইটগুলো প্রতিদিন পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটির ছবি তুলছে। সেন্সরশিপ বোর্ড যতই চেষ্টা করুক না কেন, ওসিন্ট গবেষণা, স্যাটেলাইট ইমেজ, ইনফ্রারেড হিট সিগনেচার এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভেরিফাই করে ধ্বংসস্তূপের নিখুঁত চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এটি প্রমাণ করে যে আজকের দিনে কোনো রাষ্ট্র যুদ্ধক্ষেত্রের বাস্তবতা চিরতরে গোপন রাখতে পারে না। বন্দরের এই ঘটনাগুলো কেবল একটি জ্বালানি ডিপোর পতনই নয়, এটি আধুনিক যুদ্ধবিদ্যার একটি বাস্তব পাঠ। এটি প্রমাণ করে যে কোটি কোটি ডলারের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক থাকলেও যদি কৌশলগত সমন্বয় এবং রাজনৈতিক মিত্রদের অবিচ্ছেদ্য সমর্থন না থাকে, তবে কোনো দেশেই দীর্ঘস্থায়ী বহুমুখী যুদ্ধ চালিয়ে যেতে পারে না। লেবানিজ প্রতিরোধ বাহিনী তাদের সীমিত সম্পদ দিয়ে প্রমাণ করে দিয়েছে যে একটি অপরাজেয় বাহিনীকে পরাজিত করার জন্য সবসময় তার সমান শক্তির অস্ত্রের প্রয়োজন হয় না। কখনো কখনো শত্রুর দুর্বলতম সংযোগস্থলে নিখুঁত আঘাতটি সবচেয়ে বড় বিজয় এনে দেয়। দর্শক, আজকের এই বিশ্লেষণের পর আমার কাছে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যুক্তরাষ্ট্রের এই কৌশলগত দূরত্ব এবং নিজস্ব লজিস্টিক হাব ধ্বংস হওয়ার পর ইসরায়েল কি তাহলে আগের মতো আগ্রাসী ভূমিকা চালিয়ে যেতে পারবে, নাকি তাদের বাধ্য হয়ে যুদ্ধের ভূরাজনীতি পুনরায় ভাবতে হবে? আপনার মতামত কি? লজিস্টিক সাপ্লাই চেইনের এই ধস কি ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতাকে চিরতরে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মূলধারার মিডিয়া সচরাচর যে সত্যগুলো এড়িয়ে যায় সেগুলো তুলে ধরাই আমাদের লক্ষ্য। এই ধরনের গভীর এবং নিরপেক্ষ ভূরাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন। এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই এটি আপনার বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারা আসল সত্যিটা জানতে পারে। পরবর্তী বিশ্লেষণে আবারও দেখা হবে। সত্যের পথে সচেতন থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।